আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখে যে আফবাও নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই প্রিন্সিপালসগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আফবাও, হোন্স অ্যান্ড পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালস। আমরা যে ইলেকট্রন বিন্যাস বা কোয়ান্টাম সংখ্যা পড়েছি, ওই কোয়ান্টাম সংখ্যার আলোকে আমরা মূলত হুন্ডের এবং পাউলির বর্জন নীতি এগুলো জানবো। তাছাড়া যে ইলেকট্রন বিন্যাসের জন্য যে আফবাও প্রিন্সিপাল, এই নিয়মটা আমরা জানবো। যদি আমরা ইতিমধ্যে ইলেকট্রন বিন্যাস আসলে পড়েছি, তো আমাদের পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে তাকে আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলি, তাই না? তো আবার এই যে যতটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, ঠিক ততটাই ইলেকট্রন থাকে। যতটা আমাদের এখানে বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে প্রোটন থাকবে, ঠিক ততটা আমরা ইলেকট্রন দেখতে পাই। তখন পরমাণুটা বিদ্যুৎ চার্জ নিরপেক্ষ হয়। মানে আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। বাইরে যতটা প্রোটন থাকবে, ভিতরে যতটা নিউক্লিয়াসের প্রোটন থাকবে, বাইরে ততটা ইলেকট্রন থাকবে নেগেটিভ চার্জ, তার মানে নিউট্রাল হবে। ইলেকট্রন বিন্যাস মানে কি আমরা জানি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তর স্থিত নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। আমরা দেখলাম পরমাণুর বিভিন্ন শক্তি স্তর আছে, ওই শক্তি স্তরে বিভিন্ন উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরের বিভিন্ন সাব অরবিটাল আছে। ওই অরবিটালে এসপিডিএফ এর ত্রিমাত্রিক বিভিন্ন দিকবিন্যাস আছে, পিএক্স পিওয়াই পিজেড ডিএক্স ওয়াই ওয়াইজেড জেড এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। এগুলাতে আমাদের ইলেকট্রন বিন্যাস বিভিন্ন নিয়মে সজ্জিত থাকে। এই যে সজ্জা, পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের এই সজ্জাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাস। তো আমরা আফবাও নীতি অনুসরণ করে মূলত আমাদের ইলেকট্রন বিন্যাসটা করেছি। তো আফবাও নীতি বিষয়টা কি এবার একটু জানো। তো এই আফবাও শব্দটা হচ্ছে জার্মান একটা শব্দ। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে বিল্ডিং আপ। আফবাও শব্দের অর্থ কি? আফবাও শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে বিল্ডিং তৈরি করা। তো ইলেকট্রনগুলা পরমাণুতে সম্ভাব্য নিম্নতম শক্তির ডিজেনারেট অরবিটালগুলোতে অবস্থান করলে তাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। আচ্ছা, তো আফবাও শব্দ অর্থ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আমরা জানি নিচতলা থেকে উপরের তলার দিকে যায়, তাই না? নিচতলার থেকে উপরের তলার দিকে যায়। সেমভাবে আমাদের ইলেকট্রনগুলাও নিম্ন শক্তি স্তর যেগুলো আছে এগুলো ফিল আপ করে দেন উপরের শক্তি স্তরে যাবে, এটাই বলা হচ্ছে। তো আবার এখানে দুটা কথা আছে, ইলেকট্রনগুলার পরমাণুতে সম্ভাব্য নিম্নতম শক্তির ডিজেনারেট অরবিটালগুলোতে অবস্থান করলে তাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। যখন তারা নিম্ন শক্তির অরবিটালে আছে তখন তাদেরকে আমরা গ্রাউন্ড স্টেট বলি। সমশক্তির অরবিটালগুলোকে ডিজেনারেট অরবিটাল বলা হয়। বিষয়টা একটু খেয়াল করো, ডিজেনারেট অরবিটাল কি? 3p অরবিটাল, তাই না? 3p অরবিটালে আমরা জানি কি আছে। 3p অরবিটালের জন্য আমরা কয়টা, 3 অক্ষের জন্য 3px, 3py, 3pz এরকম 3টা মান পাই না? m এর মান কয়টা? 3টা। তার মানে সাব অরবিটাল বা অরবিটাল সংখ্যা কত? 3। এই জন্য আমরা এখানে 3টা অরবিটাল পাই। একটা হচ্ছে 3px, একটা হচ্ছে 3py, একটা 3pz। প্রত্যেকটা অরবিটালে দুটা করে ইলেকট্রন থাকতে পারে। এই যে এগুলা হচ্ছে আমাদের ডিজেনারেট অরবিটাল, কারণ এগুলো সমশক্তির অরবিটাল। এগুলো কেমন? এগুলো সমশক্তির অরবিটাল, এগুলো সমশক্তির অরবিটাল। সমশক্তির 3টা পি অরবিটাল, এই যে এখন বললাম 3px, 3py, 3pz। 5টা ডি অরবিটাল, ওই যে dxy, dyz, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dzx, dz স্কোয়ার। 5টা অরবিটাল রয়েছে। এবং এফ এর 7টা অরবিটাল আছে। এগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটাল, কারণ সমান শক্তি সমান। আফবাও নীতির 3টা নিয়ম আছে। একটা হচ্ছে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালে গিয়ে প্রবেশ করে। ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে সে তারপর উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে যায়। এবং শক্তিক্রম হচ্ছে 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডিপিএস গুলো এফডিপিএস এভাবে মাথায় রাখতে বলছি। এবং এটাকে আমরা সাধারণত আফবাও নীতি নামে চিনি। এবং একটি অরবিটালে দুটা বিপরীত স্পিনের ইলেকট্রন প্রবেশ করতে পারে। খেয়াল করো, আমি যে অরবিটাল আঁকলাম এখানে পি এর জন্য কি পাও? পি এর জন্য L = 0 L = 1 কি পি অরবিটাল না? 1 এর জন্য m এর মান কি পাও? প্লাস মাইনাস 1 0। তার মানে 3টা, একটা হচ্ছে পি অফ এক্স, একটা হচ্ছে পি অফ ওয়াই, একটা হচ্ছে পি অফ জেড।
বক্স আঁকবা, বক্স বক্স কয়টা আঁকবা, বক্সটাকে তিনটা ভাগে ভাগ করবা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম, এভাবে আমরা এখন করব। এই যে এখানে আমাদের পিয়ে যতগুলো ইলেকট্রন থাকবে, এখানে একটা যদি প্লাস হাফ থাকে একটা হচ্ছে মাইনাস হাফ, একটা যদি প্লাস হাফ থাকে একটা হচ্ছে মাইনাস হাফ, একটা যদি প্লাস হাফ থাকে একটা হচ্ছে মাইনাস হাফ। আমরা জানি দুটা বিপরীত স্পিনের একটা, এটা যদি পি এক্স অরবিটাল ধরো, এটা যদি পি ওয়াই অরবিটাল ধরো, এটা যদি পি জেড অরবিটাল ধরো, একটা অরবিটালে সবসময় বিপরীত স্পিনের ইলেকট্রন থাকবে। একটা যদি প্লাস হাফ থাকে, মানে একটা যদি তোমার ক্লকওয়াইজ ঘুরে আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। একটা যদি ক্লকওয়াইজ ধরো একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ হলো একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে বিপরীত স্পিনের ইলেকট্রন আমরা পাই। এটাই, একটি অরবিটালে দুটো বিপরীত স্পিনের ইলেকট্রন প্রবেশ করতে পারে। কখনোই 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 কোনো অরবিটালে একটা ইলেকট্রনের একই স্পিন তুমি পাবা না, একই স্পিন দুইটাই প্লাস হাফ তুমি কখনোই পাবা না। একটা প্লাস হাফ বলে অফকোর্স অপরটা মাইনাস হাফ হবেই একটা অরবিটালের ভিতরে। এটি পাউলির বর্জন নিয়মের মূল কথা। আমরা পাউলির বর্জন নিয়মটা পড়ব। বিভিন্ন মৌলের পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ করে পাউলি এই সিদ্ধান্ত পৌঁছেছেন। এবার আসো 3 নম্বর নিয়ম কি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় একইমুখী স্পিন যুক্ত থাকবে। এটা হুন্ডের নিয়ম নামে পরিচিত। তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু তিনটা নীতি অলমোস্ট পৌঁছে গেছি। হুন্ডের নিয়মটা একটু বুঝে নাও এখান থেকে। কি বলছে? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন তার মানে কি, ওই যে এগুলাই হবে আমাদের পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই, এই যে পি এক্স পি ওয়াই পি জেড, এগুলো একই শক্তি সম্পন্ন। বলতেছে সম্ভাব্য অধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকবে, তারা সম্ভাব্য অধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে চাইবে। মানে মনে করো তোমার কাছে ইলেকট্রন আছে চারটা, তোমার কাছে ইলেকট্রন আছে কয়টা? চারটা। তুমি এই যে একটা, দুটা, তিনটা, চারটা এভাবে ফিল আপ করবা না, না, তুমি আগে একটা একটা ইলেকট্রন দিয়ে যাবা, একটা একটা প্রত্যেকটা ঘরে একটা একটা ইলেকট্রন দিয়ে যাওয়া। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেন বাকি যেগুলো বাকি, এখন তোমার হাতে আর কয়টা আছে ইলেকট্রন আছে? আরও একটা আছে, তিনটা শেষ, চারটার মাঝে আর একটা আছে, বাকি একটা ইলেকট্রন এখানে দাও। তাহলে এখানে সর্বোচ্চ বিজোড় অবস্থা কিন্তু বিরাজ হইলো, দুইটা বিজোড় ইলেকট্রন থাকলো। বাট এখানে এরকম সিস্টেম দিলে একটা বিজোড় ইলেকট্রন, মানে তুমি একটা একটা দিয়ে যাবা। মনে করো তোমার ইলেকট্রন আছে কয়টা? দুটা। তুমি কি প্রথম ঘরে দুইটা দিয়ে দিবা? না, তুমি কি করবা? একটা একটা দিয়ে যাবা, একটা একটা, এখানে একটা দাও, এখানে একটা দাও, আর তো নাই, এখানে ফাঁকা থাকবে। বুঝে গেছে? তোমাকে মনে করো পাঁচটা ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রন তুমি কেমনে দিবা? পাঁচটা ইলেকট্রন কেমনে দিবা? এই যে এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, তিনটা গেল। দেন আবার ডাবল ডাবল ফিল আপ করো, চারটা, পাঁচটা হয়ে গেল। এভাবে আমরা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে চাই। এটা হচ্ছে হুন্ডের নিয়ম, ঠিক আছে? হুন্ডের নিয়মের মূলে রয়েছে ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করে। এর কারণ হচ্ছে ইলেকট্রন সহ পরস্পরকে বিকর্ষণ করে, কারণ তারা সমধর্মী চার্জ, পরস্পর দূর অবস্থান করে সম্ভাব্য নিম্ন শক্তির স্থায়ী অবস্থা বজায় থাকে। এবার আসো পাউলির, তাহলে এটা হচ্ছে আউফবাউ নীতির তিনটা মূল নিয়ম বা সারাংশ। আমরা বিস্তারিত পড়ব পাউলির বর্জন নিয়ম বা ব্যাখ্যা। তো পাউলির বর্জন নিয়মটা কি বলে? পাউলির বর্জন নিয়মটা একটু ভালোভাবে খেয়াল করো। পাউলির বর্জন নিয়মটা হলো একই পরমাণুতে দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না, কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়। আচ্ছা, একই পরমাণুতে দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কী কী আছে? এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এন দিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম দিয়ে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এস দিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একই পরমাণুতে দুটা ইলেকট্রনের, আমরা একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন যাচাই করব, যে কোনো দুইটা ইলেকট্রন। এখানে দেখব যে চারটা, ওই দুটো ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা বের করব। একটা পরমাণুতে দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা যদি আমরা বের করি, দেখব এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, কখনোই একই হবে না, কমপক্ষে একটির মান হলেও অসমান হবে। মানে মনে করো তাদের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেম, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সেম, বাট দেখবা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। বা দেখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সেম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সেম, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সেম, বা দেখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। মানে একই পরমাণুতে দুটা ইলেকট্রন যদি তুমি আনো, দুটা ইলেকট্রন চারটা কোয়ান্টাম সংখ্যার মান যদি তুমি বের করো, তাদের কখনোই চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান পাবা না। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্ল্যারিফাই করে দিই, এবং এটা তোমার সিকিউতে আসবে, জেনে রাখো। একদম ঘ নাম্বারে আসতে, ঘ নাম্বারে আসে প্রায়।
তো এখানে তোমার ধরা হচ্ছে কিসের মান, হিলিয়াম ধরলো মনে হয়। পাউলির বর্জন নিয়মটি সত্যতা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসের থেকে জানা যায়। হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে এবং এই দুইটা ইলেকট্রন চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তুমি যে কোনো একটা বের করতে পারো। আচ্ছা আমি এটা না দেখে এখানে তো অত বিস্তারিত দেখাই নাই, আমরা সোডিয়ামেরটা দেখাই। সোডিয়ামের দেখালে একদম বুঝে যাবে, তুমি ভালোভাবে খেয়াল করো। সোডিয়ামেরটা দেখো এবং তোমার এখানে হিলিয়ামেরটা দেওয়া আছে। আচ্ছা সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে তোমার 11, তাই না? 1s2, 2s2, 2p6, 3s1। বলো কততম ইলেকট্রন বিন্যাস মানে আমি যাচাই করব, তুমি বলো। 11 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আছে, মানে বলো যে তোমার 6 নম্বর এবং 8 নম্বর ইলেকট্রন বিন্যাসে যাচাই করেন, বা 11তম এবং 1 নম্বর ইলেকট্রনে যাচাই করেন, 2 বা 3 নম্বর ইলেকট্রনে যাচাই করেন, কততম করব? বুঝিনি। হ্যাঁ কততম বলতে? মানে এখানে 11টা ইলেকট্রন আছে, হ্যাঁ। আমি যে কোনো দুইটা ইলেকট্রনের আমাকে নাম বলো, যে দুটো ইলেকট্রনের আমি চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করব ইচ্ছা মতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, কততম দুইটা ইলেকট্রনের নাম বলো। আমি প্রশ্নটাই বুঝতেছি। সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, হ্যাঁ। 11টা ইলেকট্রনের মাঝে আমি যে কোনো দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করব, যে কোনো দুইটা ইলেকট্রনের। মনে করো আমি ধরলাম 3 নাম্বার ইলেকট্রন এবং 11 নাম্বার ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস বের করতে চাচ্ছি, এই কোয়ান্টাম সংখ্যা বের করতে চাচ্ছি। তৃতীয়তম এবং একাদশতম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা আমি বের করতে চাচ্ছি, তৃতীয়তম এবং একাদশতম। খেয়াল করো তৃতীয়তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, এটা হচ্ছে 1s2। এস অরবিটালকে কীভাবে লিখো, এস অরবিটালকে এভাবে লেখা হয়, একটা অরবিটাল আছে শুধুমাত্র, এখানে দুইটা ইলেকট্রন ফিল আপ। 2s2 কীভাবে লিখতে হয়, এই যে এখানে দুইটা ইলেকট্রন ফিল আপ। 2p6 মানে এখানে তিনটা ঘর থাকবে, এরকম করে আঁকবা এগুলা। একটা এখানে 2p6 তিনটা ঘর ফিল আপ, একটা দুইটা তিনটা, দেন এই 6টা ফিল আপ করো, 6টা ফিল আপ। 3s1 তার মানে এই একটা এবং এখানে একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা আমি কি করব, এগুলো আমি দেখে দেখে আঁকলাম। এই যেটা হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2, এটা হচ্ছে 2p6, এটা হচ্ছে 3s1। তো আমি তৃতীয়তম এবং একাদশতম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতেছি। তৃতীয়তম ইলেকট্রন কোনটা এখানে খেয়াল করো তো, তৃতীয়তম ইলেকট্রন কোনটা, এই যে এটা হচ্ছে প্রথমতম ইলেকট্রন, এটা হচ্ছে দ্বিতীয়তম ইলেকট্রন, এটা হচ্ছে তৃতীয়তম ইলেকট্রন, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, এটা হচ্ছে অষ্টম, এটা হচ্ছে নবম, এটা হচ্ছে দশম, এটা হচ্ছে 11তম ইলেকট্রন। আমার 1 2 3 এই যে তৃতীয়তম ইলেকট্রন পড়তেছে, এটা এই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমি বের করব, এই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমি বের করব সাথে। আর কততম, 11তম, এই 11তম ইলেকট্রনটা হচ্ছে লাস্টেরটা। এই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমি বের করব। তাহলে আমি সোডিয়ামের মধ্যে তৃতীয় এবং 11তম ইলেকট্রন বাছাই করলাম, যাদের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার আমি মান বের করব। প্রথম কোয়ান্টাম সংখ্যা কি, আগে 3 নাম্বারটা বের করি। 3 নাম্বার, তাহলে প্রথম আসো n। 3 নাম্বার ইলেকট্রন কোনটা, এটা কিসের ভিতরে আছে, 2s2 এর ভিতরে আছে। এই 2টাই হচ্ছে আমাদের কিসের মান, 2টাই হচ্ছে আমাদের n এর মান, n বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। এই যে এটাই হচ্ছে n এর মান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, 2। l এর মান কত, এটা কিসের ভিতরে আছে, s মানে কি, l এর ভ্যালু কত, 0। l এর ভ্যালু কত, 0। m এর ভ্যালু কত, এক্ষেত্রে m এর ভ্যালু এক্ষেত্রে l এর ভ্যালু যদি 0 হয়, m এর ভ্যালু অফকোর্স কত হবে, 0 হবে। গেল। এরপর আসো এস এর ভ্যালু, এস মানে কি প্লাস হাফ না মাইনাস হাফ। এই ক্ষেত্রে আমরা জানি গোডে এই যে উপরের দিকে থাকলে, যখন উপরের দিকে থাকে প্লাস হাফ, নিচের দিকে থাকলে মাইনাস হাফ, এটা উপরের দিকে আছে তার মানে কত, প্লাস হাফ। এই যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করলাম, কততম ইলেকট্রনের, তৃতীয়তম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করলাম। এবার আসো 11তম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করি। 11তম ইলেকট্রন মানে কি, এই যে এখানে 11তম ইলেকট্রনের মান বের করতেছি। 11তম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, এন এর মান বের করো আগে। 11তম ইলেকট্রন কত কিসে আছে, এটা এই যে 3s1 আছে, এই যে এটা হচ্ছে আমাদের n এর মান 3, n এর মান কত, 3। এরপর আসো l এর মান, n এর মান যদি 3 হয়, এখানে কিসে আছে, n এর মান যদি 3 হয়, l এর মান তুমি কি পাবা, 0 1 2 না,
এই যে 0 1 2 না, এখন এটা এস পি ডি তিনটা হইতে পারে, বাট কিসের ভিতরে আছে তুমি দেখো 3s এর ভিতরে আছে, এটা 3s তার মানে কোনটার ভিতরে আছে 0, s এর ভ্যালুর জন্য আমাদের l কত হয় 0। এরপরে l যদি 0 হয় m এর মান কত হবে 0 হবে। আবার এখানে দেখো এটা কি উপরের দিকে আছে না, তার মানে প্লাস হাফ, এটা কি হবে প্লাস হাফ। এবার আমাদের হুন্ডের নিয়ম কি বলে, হুন্ডের নিয়ম বলতেছে একই পরমাণুতে দুটা ইলেকট্রনের, এই যে একই পরমাণুতে দুটা ইলেকট্রন, আমরা একটা পরমাণু নিলাম যেটা হচ্ছে সোডিয়াম, একই পরমাণুতে দুটা ইলেকট্রন, আমরা দুটা ইলেকট্রন যাচাই করলাম, একটা হচ্ছে তৃতীয়তম ইলেকট্রন, একটা হচ্ছে 11তম ইলেকট্রনটা। দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা, আমরা এই যে দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান যথাক্রমে বের করলাম। বলতেছে কখনোই সমান হবে না, আসলে তো দেখি সমান হয় কিনা। এখানে প্রথম যেটা আমরা বের করলাম তৃতীয়তম ইলেকট্রনের জন্য এস এর মান কত, তৃতীয়তম ইলেকট্রনের জন্য এস এর মান হয় তোমার প্লাস হাফ, এই 11তম ইলেকট্রনের জন্য এস এর মান প্লাস হাফ, তার মানে এটা মিলে গেছে। তৃতীয়তম ইলেকট্রনের জন্য এম এর মান কত হয় 0, 11তম ইলেকট্রনের জন্য এম এর মান কত হয় 0 হয়ে গেছে, আচ্ছা এটাও মিলে গেছে। তৃতীয়তম ইলেকট্রনের জন্য এল এর মান কত হয় 0, 11তম ইলেকট্রনের জন্য এল এর মান কত হয় 0, এটাও মিলে গেছে। আবার এন এর ক্ষেত্রে আসো তো, প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এই তৃতীয়তম ইলেকট্রনের জন্য এন এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, বাট 11তম ইলেকট্রনের জন্য এন এর মান 3, তার মানে একটা অমিল পেয়েছি। এভাবে আমাদের বলা হচ্ছে যে কোনো একটা হলেও তুমি অমিল পাবা, কখনোই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, বুঝছো? সব বুঝছি, কিন্তু তমটা কে হুম, 11তম আর 3য়তম ওইটা কেন বের করবো? তো তুমি কোন দুইটা ইলেকট্রন যাচাই করবে, তোমাকে বলতেছে না দুটা ইলেকট্রন, দুটা ইলেকট্রন তুমি খুদ থেকে নিয়ে আসবা, দুটা ইলেকট্রন এই যে সোডিয়ামের ভিতর থেকেই তো আনবা, সোডিয়ামের ভিতর 11টা ইলেকট্রন আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম 11, 30টা মনে করো জি কপার, কপারের ভিতরে কয়টা ইলেকট্রন আছে 29টা ইলেকট্রন আছে, তোমাকে বললো যে তুমি 25তম ইলেকট্রন এবং 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তোমাকে বের করতে হবে, তোমাকে জানতে হবে ওই 24তম ইলেকট্রনটা কোথায় আছে 25তম ইলেকট্রনটা কোথায় আছে। হ্যাঁ, তোমাকে এই বক্স করে করে বের করতে হবে। আবার দেখো আমি পটাশিয়ামেরটা দেখাই, আচ্ছা ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম 12, খেয়াল করো ম্যাগনেশিয়াম 12, আগে ইলেকট্রন বিন্যাসটা করবা 1s2 2s2 2p6 3s2, এরপরে এই ম্যাগনেশিয়ামের 12টা ইলেকট্রন এর ভিতরে আছে, এগুলো হচ্ছে একটা অরবিটাল, এখন অরবিটালগুলোকে তোমার বক্স আকারে লিখতে হবে, এস অরবিটালে আমরা জানি তোমার ইয়ে কয়টা সাব অরবিটাল কয়টা, একটা, সেজন্য আমি একটা বক্স আঁকলাম, এই যে দুটা ইলেকট্রন এখানে ঢোকাই দিছো 1s2, এই যে একটা দাগ মানে একটা ইলেকট্রন, একটা দাগ মানে একটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন গেল, এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন। দেন 2s2 কেমনে আঁকবা, এই যে সেম 2s2, 2p6 কেমনে আঁকবা, পি অরবিটাল মানে কি, এখানে তিনটা সাব অরবিটাল আছে, পি অরবিটাল মানে তিনটা সাব অরবিটাল, পি অরবিটাল মানে তিনটা সাব অরবিটাল, 2px 2py 2pz, এই যে এখানে ইলেকট্রন দাও, 6টা ইলেকট্রন ফিল আপ করো, 6টা ইলেকট্রন ফিল আপ করো, 6টা ইলেকট্রন ফিল আপ, দেন তাহলে এখানে 6টা ইলেকট্রন গেল, 3s2, 3s2 মানে কি, এটা এর মান হবে, এখানে আমি দুইটা ইলেকট্রন দিয়ে শেষ করলাম। এখন ইলেকট্রন কেমনে দেখবা, এই যে এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন, এটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন, এটা হচ্ছে চতুর্থ ইলেকট্রন, এটা হচ্ছে পঞ্চম ইলেকট্রন, এটা ষষ্ঠ ইলেকট্রন, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12তম ইলেকট্রন, এই যে ম্যাগনেসিয়াম 12তম ইলেকট্রন পর্যন্ত গিয়েছ। এবার তোমাকে বললো যে 5 নাম্বার এবং 6 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা তুমি বের করো, 5 নাম্বার এবং 6 নম্বরের 4টা কোয়ান্টাম সংখ্যা বের করো, 5 নাম্বার এবং 6 নম্বরের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করো, তাহলে বের করো 5 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কী কী, এন এর মান কত, 5 নাম্বার ইলেকট্রন কোথায় পড়ছে, এই যে 5 নাম্বার ইলেকট্রন কোনটা, এখানে গোল দাগ দাও, 5 নাম্বার ইলেকট্রন হচ্ছে এটা, এই দিকে তাকাও, এটা কোন দিকে পড়ছে 2p-তে পড়ছে তাই না, 2p এর ইলেকট্রনটাতে আমরা এভাবে আঁকছি, এখানে 2p অরবিটালটাতে আঁকছি, 2p-তে পড়ছে, তার মানে এন এর মান কত 2, এন এর মান কত 2, এল এর মান বের করো, এখানে কিসে পড়ছে পি এ পড়ছে, পি এ পড়লে এন্ড ইয়া কত হয়, এল এর মান কত হয় 1, এন গেল এল গেল। এরপরে এটা এটা যদি হয় তোমার
2p কত এক্স, এটা 2p ওয়াই, এটা 2p জেড। 2p এক্স এর জন্য এটা যদি 0 ধরো, 1 ধরো, মানে এল এর জন্য তুমি কি পাবা, এখানে এম এর জন্য তুমি কি পাবা, 0 পাবা, +1 পাবা, -1 পাবা। এখানে যে কোনো একটা ধরলে হবে। এইটা নিয়ে আমাদের বই ঝামেলা আছে, স্পেসিফিক্যালি বলে নাই, এক এক রাইটারের বই এক এক রকম। এখানে তুমি +1 ধরতে পারো বা 0 ধরতে পারো, যে কোনো একটা ধরলে হবে। এস এর মান বের করো, এস এর মান কত, এটা কোন দিকে আছে, এটা এরকম উপরের দিকে আছে, তার মানে +1/2। এবার আসো যে ষষ্ঠতম ইলেকট্রনের মান, 4টা কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে এখানে এন এর মান কত, ষষ্ঠতম ইলেকট্রন তার পাশেই আছে, সেমভাবে এটা কোথায় আছে, এই যে তার পাশেই, এটা এন এর মান কত 2, এল এর মান কত, পি এর ভিতরে আছে, তার মানে 1, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের তাও সেম +1 ধরতে পারো, এবং এস এর মান কত, এটা নিচের দিকে আছে, তার মানে এটা -1/2। তার মানে এবার একটা বিষয় খেয়াল করো তো, এই যে এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার ভিতরে এন এর মানও সেম 2 2 মিলে গেছে, এল এর মানও সেম 1 1 মিলে গেছে, এম এর মানও সেম +1 মিলে গেছে, বাট এস এর ক্ষেত্রে একটা +1/2 হলে অপরটা -1/2। এভাবে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই তুমি সমান পাবে না, যে কোনো একটার হলে বেশ কম হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। বুঝছো? ওকে, আবার করবে, এগুলো আসবে কিন্তু পরীক্ষায়। তাহলে এখানে দেখে তোমাকে এত কিছু বোঝায় না, এখানে ডিরেক্ট লিখে দিছে প্রথম ইলেকট্রনের জন্য E1 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান, n = 1, l = 0, m = 0, s = +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n = 1, l = 0, m = 0, s = -1/2। তার মানে দেখো প্রথম তিনটা যদি সমান হয়েও লাস্টে এসে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বেশ কম হয়ে গেছে। এই জন্য কখনোই আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান পাবো না, যে কোনো একটা হলেও অসমান থাকবে, বেশ কম থাকবে। এই যে সুতরাং হিলিয়ামের 2টা ইলেকট্রন বিন্যাসে 4টা কোয়ান্টাম সংখ্যার মান থেকে বোঝা যায় যে একটা পরমাণুতে 2টা ইলেকট্রনের কক্ষপথের আকার n, l, কৌণিক অবস্থান m একই হতে পারে যদি নিচ অক্ষের উপরে ইলেকট্রন দ্বয় গুণনের দিক বিপরীতমুখী হয়। এক্ষেত্রে চৌথ কোয়ান্টাম সংখ্যার মান স্পিনের ভিন্নমুখী হবে। মানে এক্ষেত্রে আমাদের যে তাদের n এর মান, l এর মান, মানে প্রধান অরবিটালের মান, দেন যে ত্রিমাত্রিক যে দিকবিন্যাস এটার মান সমান, তবে ঘূর্ণনের দিকটা বিপরীত। একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, একটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। এখন এই পাউলির বর্জন নীতি কিসে কাজে লাগে, পাউলির বর্জন নীতি প্রয়োগ কী? পাউলির বর্জন নীতি প্রয়োগ হচ্ছে বিভিন্ন উপশক্তি স্তরের সর্বাধিক অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা গণনা। পাউলির বর্জন নীতি ব্যবহার করে বিভিন্ন উপশক্তি স্তরের সর্বাধিক কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকা সম্ভব তা জানা যায়। যেমন এস উপশক্তি স্তরের জন্য আমরা জানি কি l = কত হয়, 0 হয়, তার মানে m = 0। তার মানে এখানে একটি মাত্র উপশক্তি স্তর হবে, একটি মাত্র অরবিটাল থাকায় এক্ষেত্রে এস অরবিটালে বিপরীত হিসেবে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে, সেজন্য s2 থাকা সম্ভব। পি উপশক্তি স্তরের ক্ষেত্রে খেয়াল করো, l = জানি 1 হয়, m এর মান কয়টা পাও, 3টা, তার মানে অরবিটাল কয়টা, অরবিটাল হচ্ছে 3টা, প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন, 3 2 6টা করে ইলেকট্রন থাকবে, তার মানে p6। ডি উপশক্তি স্তরের জন্য l = 2 হয়, আবার m এর মান কত হয়, এখানে -2 -1 0 +1 +2, তার মানে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল, 5টা অরবিটাল হলে 5 2 10টা ইলেকট্রন থাকা সম্ভব। f এর ক্ষেত্রে খেয়াল করো, l = 3 হয়, তার মানে -3 -2 -1 0 +1 +2 +3, 7টা অরবিটাল সম্ভব, 7 2 14টা ইলেকট্রন থাকা সম্ভব। এভাবে আমরা এই পাউলির বর্জন নীতি ব্যবহার করে এই উপশক্তি স্তরের টোটাল কতটা ইলেকট্রন থাকতে পারে, কত সংখ্যক অরবিটাল থাকতে পারে, এটা হিসাব করতে পারি। তাহলে উপশক্তি এসে অরবিটাল সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 2, s2। উপশক্তি পি এ অরবিটাল সংখ্যা 3, অরবিটাল ইলেকট্রন সংখ্যা p6, মানে p6। ডি এ অরবিটাল সংখ্যা 5টা এবং ইলেকট্রন সংখ্যা 10টা। এফ এ ইলেকট্রন অরবিটাল সংখ্যা 7টা, ইলেকট্রন সংখ্যা 14টা। এভাবে আমরা গণনা করতে পারি। তো প্রধান শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, মানে টোটাল কতটা ইলেকট্রন থাকবে, সেটা কীভাবে হিসাব করতে হয়। আমরা জানি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এর যে সূত্র সেটা হচ্ছে 2n² দিয়ে বের করতে হয়, তাই না, 2n²। সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কি, 2n²। মূলত আমরা সর্বাধিক অরবিটাল সংখ্যা কি জানি, সূত্র কি, n²। এটা হচ্ছে এটা দিয়ে বের করতে পারলে, মানে n এর মান কত, n এর মান যদি তোমার 2 হয়, মানে দ্বিতীয় শক্তি স্তরের কথা বলে, n এর মান 2, n এর মান তার মানে কত হয়, 4টা, এবং এখানে তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবে, কারণ আমরা জানি প্রত্যেক অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, সুতরাং 8টা ইলেকট্রন থাকবে। তো পাউলির বর্জন নীতি অনুসারে কোনো পরমাণুর অভ্যন্তরে একটা নির্দিষ্ট প্রধান শক্তি স্তরের সর্বত্র n² সংখ্যক অরবিটাল সম্ভব, n² সংখ্যক অরবিটাল সম্ভব। প্রতি অরবিটালে বিপরীত স্পিনে 2টা করে ইলেকট্রন ধারণ করলে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন প্রধান শক্তি স্তরে থাকতে পারে। এটাই বললো। তো পাউলির এই ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে, পাউলির ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে বর্জন নীতি বা এক্সক্লুশন প্রিন্সিপাল বলার কারণ হলো এই নীতির অনুসারে প্রধান শক্তি স্তরে n2n² মানে যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2n² সংখ্যক ইলেকট্রনের চেয়ে বেশি ইলেকট্রনকে সে এক্সক্লুড বা বর্জন করে। এই জন্য এটাকে আমরা পাউলির বর্জন নীতি বলে থাকি। মানে 2n² বেশি সংখ্যক সে ইলেকট্রন নিবে না। একটা অরবিটাল তুমি যত বড়ই নাও, 2n² বেশি সংখ্যক ইলেকট্রন সে নিবে না, এর মধ্যে হলে এখানে থাকবে।
আচ্ছা, হুন্ডের নিয়ম, হ্যাঁ, হুন্ডের নিয়ম ও এর ব্যাখ্যা। হুন্ডের নিয়ম ব্যাখ্যার জন্য তুমি সহজে এটা বুঝতে পারবা। হ্যাঁ, হুন্ডের নিয়মটা হচ্ছে এমন যে, মনে করো একটা বাসায়, এটা একটা বাসা, এই বাসায় তোমার অনেকগুলো জায়গা আছে। এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা। মনে করো তোমার আব্বুর বাসা এটা। তোমার আব্বুর কাছে তোমাদের তোমার ভাই সংখ্যা হলো মনে করো তিনটা, বা তিনটা, হ্যাঁ তিনটা তোমার ভাই আছে, তিনটা ভাই তোমার। তো এখন তোমার আব্বুর জায়গা জমি হলো এগুলা, এগুলা হচ্ছে তোমার আব্বুর জায়গা জমি। এখন তোমার আব্বুর জায়গা জমিগুলা এই তিন ভাইয়ের মাঝে দিবে, তাই না? এই তিন ভাইয়ের মাঝে তোমার আব্বু জায়গা জমিগুলো ভাগ করে দিবে। তো এখন এই জায়গা জমিগুলো দেওয়ার জন্য মনে করে দিয়ে দিছে তোমার তিন ভাইয়ের নামে, এরকম সবগুলো জায়গা একসাথে দিয়ে দিছে। তো এখন তিন ভাই ঘর বাঁধবে, তিন ভাই ঘর বাঁধবে। যখন তারা ঘর বাঁধতে যাবে, তো স্বাভাবিক নিয়ম হওয়াটা কেমন ছিল? স্বাভাবিক নিয়ম হওয়াটা ছিল এমন যে, তোমার কি তারা এমন করবে? মনে করো একটা জায়গায় সর্বোচ্চ দুইজন থাকতে পারবে। একটা জায়গা, মনে করো জায়গাটা হচ্ছে এমন, একটা জায়গায় সর্বোচ্চ দুইজনের মতো থাকতে পারবে। এটা এখানেও দুইজন থাকতে পারবে, এখানেও দুইজন, এখানেও দুইজন, এখানেও দুইজন থাকতে পারবে। তো তাহলে সিস্টেম কেমন হবে যে, তোমার যখন ভাইরা ঘর বাঁধবে, তখন কখনোই তারা মনে করবে না যে, মনে করো এখানে তারা দুইজন ঢুকে গেল, বাকি একজন এখানে গেল, কখনোই তারা মনে করবে না। তারা সর্বোচ্চ সংখ্যক চাইবে নিজের ঘর নিজে বাঁধতে, মানে তারা একা একা থাকতে চাইবে। সর্বোচ্চ সংখ্যক তারা কি করবে, এই ভাই এখানে এক ভাই উঠবে, এখানে এক ভাই উঠবে, এখানে এক ভাই উঠবে, মানে তিন ভাই তিন জায়গায় আলাদা আলাদা তিনটা ঘর বাঁধবে, তাই না? এমনটাই তো হতো। বাট কখনো যদি এমন হয় যে তোমার ভাই সংখ্যা হয়ে গেল মনে করো চারটা, তাহলে কি হবে? তাহলে এটা পরিস্থিতির সাপেক্ষে তোমার তিন ভাই তিন জায়গায় গেল, পরবর্তীতে আরেক ভাই অন্য এক ভাইয়ের সাথে ঘর শেয়ার করবে। কারণ আমরা আগেই বলেছিলাম একটা জায়গায় সর্বোচ্চ দুজন থাকতে পারবে, সর্বোচ্চ দুজন থাকতে পারবে। তাহলে এই ঘর সে নিজে শেয়ার করলো। আবার মনে করো কোনো সময় ভাই চলে আসলো পাঁচটা, তার মানে এই সর্বোচ্চ সংখ্যা তিনটা গেল, এরপর এটাও শেয়ার করে ফেললো, আবার এখন এই দুইটা খালি, এই দুইটা খালির মাঝে এটা আবার শেয়ার করে ফেলবে, এখানেও দুইটা হয়ে গেল। সেমভাবে আরেকটা যদি কখনো বাই বেড়ে যায়, তাহলে মনে করবে এখানেও সে ফিল আপ করে ফেলবে। এভাবে ছয়টা, এর চাইতে বেশি আসলে কিন্তু আর হবে না। এর চাইতে বেশি আসলে ওই পাউলির বর্জন নিয়মের মতো এক্সক্লুড করা শুরু করবে। 2p6 এর বাইরে আর ইলেকট্রন নিবে না। এই যে আমাদের যখন পি অরবিটালে আমরা ইলেকট্রন দিব, পি অরবিটালে আমরা জানি তিনটা সাব অরবিটাল আছে। একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, একটা হচ্ছে পিজেড। প্রত্যেক অরবিটালে দুটার স্পিন, দুটা রকমের ইলেকট্রন থাকতে পারে, দুটা দুটা করে ইলেকট্রন থাকতে পারে। যখন তুমি ইলেকট্রন দিবা, মনে করো তোমার কাছে চারটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন দেওয়ার সময় তুমি সিঙ্গেল সিঙ্গেল আগে দিয়ে যাবা। এই যে এখানে একটা দিবা, এই যে এখানে একটা দিবা, এই যে এখানে একটা দিবা। যখন দেখবা তখনও এরপরেও ইলেকট্রন আছে, বাকি ইলেকট্রনগুলো আবার দেওয়া শুরু করবা। তিনটা ইলেকট্রন চলে গেছে, আরেকটা দিবা, এখানে একটা দিবা। এই যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় রাখার একটা সিস্টেম তোমাকে রাখতে হবে। সর্বোচ্চ সংখ্যক তারা বিজোড় থাকতে চাবে। এখানে যেমন ভাইয়েরা তোমার যখন ঘর বাঁধতেছিল, সর্বোচ্চ চেষ্টা যখন যেমন করবে তারা, যে আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে থাকতে চাইবে, খুব স্বাভাবিক এটা। সে চাইবে নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকতে, ওই ভাই চাইবে নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকতে, ওই ভাই চাইবে নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকবে। তারা সর্বোচ্চ মানে এখানে সর্বোচ্চ চেষ্টা করবে তারা আলাদা আলাদা থাকতে, কখনোই তারা একসাথে মিক্স আপ হইতে চাইবে না। সেমভাবে ইলেকট্রনগুলোও, তারা আমরা জানি ইলেকট্রন ইলেকট্রন কী হয়, বিন্যাস তোমার বিকর্ষণ হয়। ভাইয়া ভাইয়া যেমন ঝগড়া হয়, এই যে তারা আলাদা আলাদা থাকতে চাওয়ার কারণ কি? মূলত ভাইয়া ভাইয়া আমরা জানি ঝগড়া হয়, ঠিক আছে? বিয়ে শাদী করলে আর বেশি ঝগড়া হয়। ওই ক্ষেত্রে এই যে ঝগড়াটাকে এড়ানোর জন্য তারা আলাদা 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 বাসায় উঠে, আলাদা 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 জায়গায় উঠে, আলাদা 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 আলাদাভাবে বাড়ি করবে, বিল্ডিং করবে। তো সেমভাবে এখানে ইলেকট্রনে আমরা জানি বিকর্ষণ হবে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রন কেমন? ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই যে নেগেটিভ চার্জে যখন আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করবে, এই যে বিকর্ষণটাকে এড়ানোর জন্য এরা সর্বোচ্চ সংখ্যক চাইবে তোমার বিজোড় অবস্থায় থাকতে চাওয়ার জন্য। তারা পার্থেবর এখানে তারা একসাথে হবে না। যখন তোমার ইলেকট্রন সংখ্যা একদম বেশি আসবে, তখন তারা আবার একসাথে ইয়া হওয়া শুরু করবে, ডাবল হওয়া, জোড়া বাঁধা শুরু করবে। মনে করো ইলেকট্রন আছে পাঁচটা, তখন তুমি এখানে দুইটা জোড়া ছাড়া তো উপায় নাই। আবার আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ থাকতে পারো দুইটা, তাই তোমার জায়গা যেহেতু আছে তোমাকে দিতেই হবে জায়গা, এটাই। তাহলে আমাদের হুন্ডের নিয়মটা হচ্ছে এটাই, একই শক্তি সম্পন্ন। আমরা জানি এগুলো কিন্তু একই শক্তি সম্পন্ন, পিএক্স পিওয়াই পিজেড। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলা এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক
অযুগ্ম বা বিজুর অবস্থায় থাকতে পারে। তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজুর অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা দেখাবে। এইসব অযুগ্ম বা ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। দেখো, অযুগ্ম স্পিনের স্পিন একইমুখী। আমরা যখন ইলেকট্রন দিচ্ছিলাম এই জায়গায় কেমন করে দিচ্ছিলাম, এই যে এরকম করে, এরকম করে, এরকম করে, এদের স্পিন কিন্তু একইমুখী সবগুলাই ঘড়ির কাঁটার দিকে। এবং একই শক্তি সম্পন্ন অরবিটাল বলতে তিনটা পি অরবিটাল, এই যে পি অরবিটালের ক্ষেত্রে তিনটা, সেমভাবে ডি এর ক্ষেত্রে তুমি 5টা পাবা, এফ এর ক্ষেত্রে তুমি 7টা অরবিটাল পাবা। এস অরবিটালের জন্য এই হুন্ডের নিয়ম প্রযোজ্য না, কারণ এস অরবিটাল কেমন গোলাকার হয়, এই ক্ষেত্রে কোনো রকম কোনো সিস্টেম নাই। হুন্ডের নিয়মের ব্যাখ্যা দেখো, এই যে 1s2 2s2 2p3, এই ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করবা, 1s2 2s2 2p3 তুমি কেমনে সাজাবা খেয়াল করো তো। ইলেকট্রন বক্সগুলো আঁকবা, এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন বক্স, এটা হচ্ছে 1s2 এর, এই যে এটা হচ্ছে এগুলো ইলেকট্রন ফিল আপ করবা, 2s2 তে ইলেকট্রন ফিল আপ করবা, 2p যখন আঁকবা তখন এখানে সবগুলো একমুখী একমুখী করে ইলেকট্রন বিন্যাস দিয়ে যাবে। এটা -1 0 +1, 2px1 2p1 2pz1। এবং এখানে যদি ইলেকট্রন বিন্যাসের জন্য এবার তুমি ওই যে পাউলির বর্জন নিয়মের জন্য ইলেকট্রন একটু হিসাব করো। এখানে প্রথম ইলেকট্রনের জন্য দেখো, প্রথম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করছে। প্রথম ইলেকট্রন কোনটা, এই যে এটা প্রথম ইলেকট্রন কোনটা, এটা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে আগের নিয়মটা আরেকবার রিভিশন হবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে প্রথম ইলেকট্রন। এই যে প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কত, 1s1 না, এই যে 1 থেকে আসছে না, তার মানে এন এর মান কত 1। এটা এস থেকে আসছে না, এস এর জন্য আমরা জানি এল এর মান কত হয় 0 হয়, এই যে 0। এম এর মানও তাহলে 0, এস এর মান কী হবে তাহলে +1/2, উপরের দিকে না, এটা উপরের দিকে হলে +1/2। এরপরে দ্বিতীয়তম ইলেকট্রন হচ্ছে এটা, দ্বিতীয়তম ইলেকট্রন, এটা কিসের ভিতরে আছে 1s এর ভিতরে আছে, তার মানে এন এর মান 1, এস এর ভিতরে আছে তার মানে এল এর মান 0, আবার এম এর মানও কত হবে তাহলে 0। এবং এটা যদি উপরের দিকে +1/2 হয়, নিচের দিকে কী হবে -1/2 হবে। এই যে দেখো, কখনোই 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। প্রথম 3টা সমান হয়ে গেছে, বাট লাস্টের একটা আবার ডিফারেন্স হয়ে গেছে, এটা হচ্ছে 1s2। এরপরে তৃতীয়তম ইলেকট্রনটা আসে, এটা হচ্ছে E3, তৃতীয়তম ইলেকট্রন। এক্ষেত্রে এন এর মান হচ্ছে কত 2, এন এর মান 2। এখানে এস অরবিটাল, তার মানে এল এর মান কত 0। এখানে আমার এরপরে এম এর মান কত হবে তাহলে 0, এটা উপরের দিকে আছে, তার মানে কত +1/2। এরপর সেটা হচ্ছে চতুর্থতম ইলেকট্রন, এটা হচ্ছে চতুর্থতম ইলেকট্রন। চতুর্থতম ইলেকট্রনের জন্য E4 এর জন্য এন এর মান কত 2, এল এর মান কত, যেহেতু এসে আছে 0, এটাও 0, তার মানে এটা হচ্ছে -1/2, কেন নিচের দিকে আছে এটা। এরপর হচ্ছে 2p এর ক্ষেত্রে এখানে আমাদের এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে চৌদ্দতম ইলেকট্রন, এটা হচ্ছে পঞ্চম ইলেকট্রন, পঞ্চম। এই পঞ্চম ইলেকট্রনের জন্য এন এর মান কত, এন এর মান কত, এখানে 2 এর ভিতরে আছে না, তার মানে 2। এল এর মান কত, এখানে p এর ভিতরে আছে না, তার মানে এল এর মান 1। এরপরে এম এর মান কত, এম এর মান কত, যে -1, এটা -1। আমরা জানি L1 এর জন্য, L1 এর জন্য এম এর 3টা মান পাও, +1 0 -1, তুমি 3টার জন্য 3টা মান দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার এম এর মান কত ধরলা, -1 ধরলা। এরপরে এটা হচ্ছে +1/2, এস এর মান কত, যেহেতু উপরের দিকে +1/2। সেমভাবে পঞ্চম ইলেকট্রনের জন্য বের করো, এক্ষেত্রে এন এর মান 2 পাবা, এল এর মান 1 পাবা, তবে এম এর মান পাওয়া যাবে কত 0। হ্যাঁ, এল এর মান কত পাবা 0, এক্ষেত্রে এম এর মান পাবা +1। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করি। এই যে খেয়াল করো, এই যে E5 এর জন্য এটা 1, এটা 0, এটা -1, এগুলো সমান, এগুলোও সমান, এগুলোও সমান, এভাবে 3p3। অক্সিজেনের জন্য সেম খেয়াল করো, 1s2, এই যে একটা এদিকে একটা এদিকে, 2s2 একটা উপরে একটা নিচে, দেন 2p কত 4 না, 2p4। এই যে তারা আগে একটা একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে গেল, এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে একটা দিল, বাকি আছে কয়টা, একটা, এখানে একটা দিয়ে দিল, বাকি দুইটা বিজোড় অবস্থায় আছে। এভাবে আমরা হুন্ডের নিয়মটা বুঝবো। হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রন স্পিন বা চুম্বকীয় ফল, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন, মানে যখন ইলেকট্রন ঘুরে তখন এখানে চুম্বক ক্ষেত্রের প্রভাবে যেটা হয় এটা আর কি। এখন আসে আফবাও নীতির ব্যাখ্যা। আমরা দুটা নিয়ম পড়লাম, লাস্ট ওয়ান আফবাও নীতি। আফবাও নীতি আমাদেরকে কি বলে, আফবাও শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ। পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে। তার মানে তারা আগে তোমার উচ্চ শক্তির যে নিম্ন শক্তির অরবিটালগুলো ফিল আপ করে দেন উচ্চ শক্তির অরবিটালে যাবে। এর কারণ হলো নিম্ন শক্তিসমূহ ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয়। নিম্ন শক্তি স্তর থেকে ধারাবাহিকভাবে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রনসমূহ প্রবেশের এই নিয়মকে জার্মান ভাষায় উচ্চক্রম অর্থাৎ আফবাও শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমরা শক্তি কীভাবে বের করতে হয়, শক্তিটা আবার কীভাবে বের করতে হয়, উচ্চ শক্তি বা নিম্ন শক্তি, n + l এর মানই হচ্ছে শক্তি। এখানে 1s এর শক্তি কেমন বের করতে হয়, 1 + s এর জন্য l এর মান কত 0, তার মানে 1। এই যে এভাবে আমরা শক্তি বের, 2s 2p, এভাবে আমরা শক্তি বের করি। তো এগুলো তো বুঝছোই।
ইলেকট্রনের দুটা অরবিটালের শক্তির তুলনা, এই যে n প্লাস এল এর মান যার কম তার শক্তিও কম। এই যে 3d এর জন্য শক্তি n এর মান 3, l এর মান 2, n প্লাস l এর মান কীভাবে বের করতে হয় 5, 4s এর জন্য 4 প্লাস l 4। 3d অরবিটালের চেয়ে বেশি 3d অরবিটালের শক্তি বেশি, 4s অরবিটালের শক্তি কম, তাই ইলেকট্রন 4s অরবিটাল আগে প্রবেশ করে এবং সেটি পূর্ণ হলে 3d অরবিটালে যায়। আমাদের 3d অরবিটালের শক্তি বেশি কার চাইতে, 4s এর চাইতে, এই জন্য আগে 4s এ যাবে দেন তারপর 3d তে যাবে। তো n প্লাস l এর মান যদি কখনো সমান হয়, এটা বললাম না, কখনো যদি n প্লাস l এর মান কখনো সমান হয় তাহলে কোথায় ইলেকট্রন যাবে, n প্লাস l এর মান যদি কখনো সমান হয় যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। খেয়াল করো, এই যে 3d3 এর টোটাল শক্তি প্লাস n এর প্লাস l এর ভ্যালু বের করে তুমি কত পাবা, n এর প্লাস l sp df, এটা হচ্ছে 0 1 2 3, এটা হয় d এর মান কত, এই যে 2, এই যে 3 প্লাস 2 ইকুয়াল কত হয় 5, n প্লাস 3d এর জন্য শক্তির মান কত 5, 4p এর জন্য শক্তির মান কত 5। তাহলে এখন তুমি কোনটাতে আগে ইলেকট্রন পাঠাবা, এটার জন্য তুমি চিন্তা করবা n প্লাস l এর মান যদি কখনো সমান হয় যেখানে n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। এখানে n এর মান 3, এখানে n এর মান 4, তার মানে এই 3d তে আগে ইলেকট্রন যাবে। বুঝে গেছে? ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম হলো SPDF এর নিয়ম অনুসারে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা শিখো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 4s2 5s2 4d2। আশা করি জানো, ক্লাস 8 9 থেকে জন্য শিখতেছে ইলেকট্রন বিন্যাসগুলো। ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আমরা জানি অলমোস্ট। তো এই যে ক্রোমিয়াম আমরা জানি স্টেবল কনফিগারেশন অফ ইলেকট্রন। এক্ষেত্রে আমরা জানি সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে বা অর্ধসম্পন্ন হলে ইলেকট্রন সবচেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করে, মানে np3 np6 nd5 nd10 nf7 nf14 এরকম হলে তারা অনেক বেশি স্থিতিশীল হয়, তাই না? এই যে p3 এটা হচ্ছে অর্ধপূর্ণ, p6 এটা হচ্ছে পূর্ণ, n5 d5 এটা হচ্ছে অর্ধপূর্ণ, d10 এটা হচ্ছে পূর্ণ। এগুলো হলে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল লাভ করে। তো ক্রোমিয়াম এবং কপার 29 আমাদের দুটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা যখন তুমি স্বাভাবিকভাবে করবে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 3d4s2 ফিল আপ করে বাকি 3d4 এখানে হতো, তার মানে এটা হবে 3d4 4s2, কারণ আমরা জানি 4s এর শক্তি কম 3d এর চাইতে, 4s2 ফিল আপ করে তারপর 3d তে যাইতো। বাট এখানে আমাদের এই যে s অরবিটালটা একটা ইলেকট্রন দিয়ে দিবে 3d তে, এটা 3d5 করে দিবে কারণ এটা অর্ধপূর্ণ হয়ে যাবে এবং s নিজেও আবার অর্ধপূর্ণ হয়ে যাবে, এটা অনেক বেশি স্থিতিশীল। এই যে এইটাকে আমরা এই সিস্টেম আনার জন্য কনফিগারেশন, এই স্টেবল কনফিগারেশন আনার জন্য এটা আমরা ব্যতিক্রমী দেখি। কপার 29 দেখো এটা কি হইতো, লাস্ট অরবিটাল এটা কি হইতো, এটা 4s2 ফিল আপ করে তারপর 3d9 হইতো। বাট এমনটা হবে না, কারণ আমরা জানি ইলেকট্রন সবসময় ইলেকট্রন বিন্যাসে এরকম অরবিটালগুলো যখন তোমার অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা থাকে তখন অনেক বেশি স্থিতিশীল হয়। এই জন্য এখানে 4s1 হয়ে এখানে 3d10 বা পূর্ণ অবস্থায় হয়ে যাবে। তো n প্লাস 1d এবং nf অরবিটাল শক্তির ন্যূনতম পার্থক্য উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে nf এবং n প্লাস 1d অরবিটালের শক্তির পার্থক্য খুবই কম হয়। খেয়াল করো, এই যে এটা হচ্ছে মনে করো 6d, এটা হচ্ছে মনে করো 5f, এটা হচ্ছে 6d, এটা হচ্ছে 5f, এই দুইটা শক্তির মধ্যে আসলে পার্থক্য খুবই কম। ফলে এদের ক্ষেত্রে f অরবিটালের বদলে পরবর্তী d অরবিটাল ইলেকট্রন আগে ইলেকট্রন অবস্থান ক্রস ওভার ঘটে। তাহলে এটা তোমাদের ক্লাস 9 10 ছিল না, এর আগে এটা ক্লাস 9 10 ছিল ব্যতিক্রমটা। এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্যতিক্রম, যেখানে আমরা দেখি এই যে 5f এবং 6d এর মাঝে ব্যবধান খুবই কম, শক্তির ব্যবধান খুবই কম, যার জন্য অনেক ক্ষেত্রে 5f এর বদলে মানে f এর আগে d তে প্রবেশ করে ফেলে। এটাকে আমরা ক্রস ওভার বলি, এটা হচ্ছে আমাদের ক্রস ওভার। ল্যান্থানাম 57-তে আমরা এই উদাহরণটা পাই, খুব ভালোভাবে এটা মাথায় রাখবা। এক্ষেত্রে 4f 0 হবে, 5d1 হবে। বাট সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাসটা হওয়া উচিত ছিল 4f1 তারপর 5d তে যাওয়ার কথা ছিল, মানে 5d 0 হওয়ার কথা ছিল, কিন্তু স্বাভাবিক এর ব্যতিক্রম হয়ে ক্রস ওভার ব্যতিক্রম ঘটিয়ে 6d এর ইলেকট্রনটা আমাদের এই যে 5f এর ইলেকট্রন 4f এর ইলেকট্রনটা চলে গেছে কোথায়, 5d তে। এটা একটু মাথায় রাখবা। ল্যান্থানাম 57 ওটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তো 9 10-এ পড়ছো, বাট এটা এখন নতুন, ঠিক আছে? এক্ষেত্রে কী বলা হচ্ছে, তোমার f এবং d এই ইলেকট্রন বিন্যাসগুলা এই মানে তোমার এটাই বলতে হবে যে n প্লাস 1d এবং nf। হ্যাঁ, তো এই যে এরকম যদি বলো, এক্ষেত্রে 5d এবং 4f এর মধ্যে শক্তির ব্যবধান খুবই কম, যার কারণে এখানে f এ ইলেকট্রন না গিয়ে 5d তে যাওয়া শুরু করে। তার মানে 4f 0 হবে, f এর 1টা 0 হবে, আর 5d 0 যেটা ছিল এটা 5d 1 হয়ে যাবে। বুঝে গেছে? অরবিটালের শক্তি ক্রম বিচার এগুলো একটু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করলে তোমার ভালো হবে। আচ্ছা, এই জায়গায় শক্তি বের করার সূত্র কত, n প্লাস l।
তুমি স্বাভাবিকভাবে শক্তি বের করার যে সূত্র 5d এর জন্য শক্তি কীভাবে বের করতে হয়, 5 + d, এই যে 5 + d এর জন্য আমরা জানি 0 1 2 3, তার মানে SPDF, এই যে 2, তার মানে কত হয় 7 হয়। এবার 4f এর শক্তি বের করো, 4 + f কত হয়, এই যে f কত হয় 3 হয়, 4f কত হয় 7 হয়। তো এক্ষেত্রে আমাদের এমনেও এটা শক্তির পরিমাণ কত হয়, শক্তির পরিমাণ 7 হয়ে গেছে, এটাও 7 এটাও 7। এক্ষেত্রে আমরা জানি স্বাভাবিক সূত্রের মতোই যার n এর মান কম সেখানে শক্তি কম, মানে এখানে 4f এর শক্তি কম হওয়া উচিত ছিল, তার মানে 4f ফিল আপ করে তারপর ডিতে যাওয়ার কথা ছিল, তাই না? বাট এটারও একটা ব্যতিক্রম আছে। এটার ব্যতিক্রম হচ্ছে যদি এমন কখনো হয় এই 4f এবং 5d এর শক্তি প্রায় কাছাকাছি, এই জন্য আমাদের ব্যতিক্রম হিসেবে এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, এটা একটা ব্যতিক্রম বলা হচ্ছে। তোমাকে পরীক্ষায় দিলে এটা হুবহু দিবে, লেন্থান আমি দিবে পরীক্ষায় দিলে এর বাইরে আর কিছু দেবে, লেন্থান আমি দিবে, লেন্থান আমি 57। তো এখানে তোমাকে ব্যতিক্রম হিসেবে 4f এ যাওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে 4f এ যাওয়ার কথা ছিল, বাট ব্যতিক্রম হিসেবে 4f এবং 5d এর ইলেকট্রন বিন্যাসটা সমান বলা হচ্ছে। সমান হওয়ার জন্য তোমার এই জায়গাটাতে 4f এ ইলেকট্রন না গিয়ে 5d তে যাবে। এখন তোমার এখানে যে লাইনটা বলা হয়েছে nf এবং n+1d, nf মানে কি বুঝো, n মানে কি, n মানে তো যে কোনো কিছু হতে পারে 1 2 3 4, এখানে nf মানে হচ্ছে এখানে এই যে 4fটা, nf মানে হচ্ছে এই 4fটা, n+1d, n+1 মানে n এর মান কত 4 + 1d, n+1 এর মান কত হয় 5d, এই যে 5d দেখো, এই যে 5d, 4f এবং 5d মানে এক বেশি হবে। nf, f এর সাথে যেটা থাকবে সেটাকে যদি n ধরো, d এর সাথে যেটা থাকবে সেটার সাথে এক বেশি হবে। মনে করো এটা যদি তুমি 5f ধরো, এটা হবে তোমার 6d, এক বেশি হবে সবসময়। বুঝছো? না বুঝো নাই? না দেখো এটা হচ্ছে nf, এটা হচ্ছে n+1d, আমাদের দেওয়া আছে 4f এবং 5d। তো এখানে তুমি n এর মান ধরবা কত 4, n এর মান ধরবা 4। তো n এর মান যদি 4 হয় তাহলে এখানে এটার পরিচয় কি হবে, এটার পরিচয় হচ্ছে 4f। n এর জায়গায় আমি দেখে দেখে সুন্দরভাবে 4 বসে দিলাম, আর কিচ্ছু করি নাই, এতটুকু বুঝছো কিনা? এবার আসো, এখানেও n এর মান তুমি 4 বসাইতে হবে, কারণ এখানে অলরেডি n এর মান তুমি 4 বসেছো, এক জায়গায় n এর মান 4 আর এক জায়গায় 5 বসাইতে পারবে না। এই জায়গায় n এর মান কত ধরছো তুমি 4 ধরছো, 4 n এর মান, এখানে 4 বসাইছো, এখানেও n এর মান 4 বসাও, 4 বসালে কত হয় 4 + 1, এখানে আবার সূত্রের 1 আছে, ইন্টু d, 4 এবং 1 এ কত হয় 5d। এই যে 4f এবং 5d এর মাঝে আমাদের ব্যতিক্রমটা খাটবে। আমাদের এখানে যেটা দেওয়া ছিল দেখো, এটাও কিন্তু 4f এবং 5d এর মাঝে ব্যতিক্রম ছিল, এই যে এটা কিন্তু আমাদের এই যে 4f এবং 5d এর মাঝে ব্যতিক্রমটা ছিল এই অরবিটালগুলোর মাঝে। তাহলে এরপরে মনে করো আরেকটা ব্যতিক্রম কীভাবে হইতে পারে, মনে করো তোমার যে একটা যদি হয় n এর মান যদি তুমি 4 ধরো 5 ধরো, তাহলে কি হবে 5f হবে। n এর মান যদি তুমি 5 ধরো, তাহলে nf মানে কি 5f, আর n+1 তার মানে 5 + 1 তার মানে 6d, এই যে 5f এবং 6d এর মাঝে এরকম আরেকটা ব্যতিক্রম উদাহরণ হইতে পারে। বুঝছো? ওইটা বুঝছি, মানে ইলেকট্রনটা কেন ইলেকট্রনটা 5D এর মধ্যে কেন আগে ঢুকবে? ওটাই তো ব্যতিক্রম, স্বাভাবিকভাবে যাওয়ার কথা ছিল কোথায়, স্বাভাবিকভাবে যাওয়ার কথা ছিল এই যে 4f এ, স্বাভাবিকভাবে 4f এ যাওয়ার কথা ছিল। তোমাকে যদি এখানে 5d তে ইলেকট্রনটা যাইতো তাহলে তোমাকে এটা উদাহরণে এখানে ব্যতিক্রম হিসেবে দিতই না। এখানে যদি স্বাভাবিকভাবে কপারের ইলেকট্রনটা এখানে 3d9 4s2 হইতো, তুমি কপারের ইলেকট্রনটা আলাদাভাবে শেখার প্রয়োজনই হতো না। মানে এটা ব্যতিক্রম বিধেই তুমি এই জন্য এটা শিখতেছো, এই জন্য ল্যান্থানাম ব্যতিক্রম বিধেই তুমি শিখতেছো। স্বাভাবিকভাবে এটা 4f1 হওয়ার কথা ছিল, এই 4d10 4f1 5s2 5p6 6s2 দেন 5d0 এমনটা হওয়ার কথা ছিল। বাট ব্যতিক্রম মতে 4f1 এবং 5d সমান হওয়াতে, প্রায় কাছাকাছি হওয়াতে এখানে আমাদের ওভারল্যাপ হয়, ক্রস ওভার হয়। ক্রস ওভারটা কেমন, এই যে 4f এ না গিয়ে ইলেকট্রনটা 5d তে চলে যায়, এই জন্য 4fটা খালি হয়ে যায়। এটাই খুবই সিম্পল, এখানে না বোঝার তো কিছু নাই, কোনো থিওরি না, কোনো কিছু না, সিম্পল। যে 4f মনে করে এখানে আমাদের 4s2 ফিল আপ না করেই কিসে চলে গেছে 3d তে চলে গেছে, কেন? কারণ হলো অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চাই। এখানে সেমভাবে
4f এ ইলেকট্রন না থেকে 5d তে চলে গেছে কেন? কারণ ক্রস ওভার করছে, এটাই। বুঝছো? হুম, ওকে। দেখবা ক্লাস আবার দেখবা, এখানে এগুলো প্র্যাকটিস করবা তুমি। এগুলো প্র্যাকটিস না করলে তোমার কিন্তু হবে না। আমি বারবার বারবার বলতেছি তুমি এগুলো প্র্যাকটিস করতে হবে। যে সমাধানকৃত সমস্যা 2.16 এগুলো তুমি প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে তারপর তুমি বুঝবা আরও, মানে এ হবে। নাহলে আটকে যাবা পরীক্ষার ইয়েতে গিয়ে, এমসিকিউতে প্র্যাকটিস করতে গিয়ে আটকে যাবা। একটা বিষয় বলা আছে, কপারের পরমাণু যুজতে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d9 4s2 না হয়ে 3d10 4s1 হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে d9 মানে কি? আমরা যে আগেরটাই আর কি, তো এগুলো তো আগে পড়ছো যে আমরা জানি 3d9টা যদি 3d10 হয় এটা মোর স্টেবল 3d10 3d9 থেকে, যার জন্য 4s2টা আবার অর্ধেক হয়ে এটাও স্টেবল হয়েছে। এটার জন্য আমরা জানি এটা হয় অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। এগুলো উদাহরণগুলো সব প্র্যাকটিস করবে কিন্তু, সমাধানকৃত সমস্যাগুলো এগুলো তোমার কাজ, এইগুলাও প্র্যাকটিস করতে পারো সময় নিয়ে। ইলেকট্রন বিন্যাসে পাওয়ার নিয়ম উদাহরণ সহ লিখো। ইলেকট্রন বিন্যাসে দেন এই যে গ্রাউন্ড স্টেট কি, এগুলো আর কি, এগুলো প্র্যাকটিস করলে কাজে দিবে। এখানে প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দেখো এগুলো প্র্যাকটিস করবা। আগামীকাল তোমার কাজ প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করা, আমাকে খাতায় ছবি তুলে পাঠাবা। এই যে প্রথম 30টা মৌল এই বক্স সহ, হ্যাঁ এই বক্স সহ দেখে দেখে করবা না। এই যে 1s এ দেখো একটা ইলেকট্রন দিলা, দেন 2s2 দুইটা বক্স থাকলা, তিনটা 3 বক্স থাকলা। এরপরে পিছনের দিকে গেলে এগুলো একটু ভালো ভালো পাবা। এই যে এখানে দেখো এই বক্সগুলো আঁকলা, 2p6 3s2 3p6। এখানে লাস্টেরগুলো বক্স আঁকে না, তুমি লাস্টেরগুলো সহ বক্স আঁকবা, ঠিক আছে? 30টা সহ টোটাল 30টা বক্স এবং 30টা ইলেকট্রন বিন্যাস। যদি এক খাতায় মানে একসাথে না আটে, খাতাটাকে ল্যান্ডস্কেপ করে তারপর বক্সগুলো আঁকবা। দরকার হলে এই যে এক লাইনে যদি ইলেকট্রন বিন্যাস করো, আরেক লাইনে বক্স আঁকবা, ঠিক আছে? ডি এর জন্য বক্স কয়টা হবে? ডি এর জন্য বক্স হবে 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। পি এর জন্য বক্স কয়টা হবে? 3টা, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এস এর জন্য বক্স হবে একটা, এই যে এই বাড়িতে আর পাবা না, এফ দিয়ে তো পাবা না, 30টা পর্যন্ত ডিও আসে না, মানে ডি আসে, হ্যাঁ ডি আসে, এফ পাবা না। এই 30টা পর্যন্ত করলে হবে। আর ইলেকট্রন বিন্যাসগুলোও যাচাই করবা। নেক্সট দিন তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে বিস্তারিত পড়বে, এটা অনেক বড় একটা টপিক। এরপরেরটা ভালো মতো পড়বা, এতটুকু পর্যন্ত, হ্যাঁ।